মাত্র 6 বছরের মধ্যে প্রায় 40টি শিশুকে অপহরণ করার পর তাদের উপর চালানো হতো অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন। চুরি বা অপহরণের সময় কোনো শিশু যদি সামান্য ভয় পেয়ে কেঁদে উঠত কিংবা তাদের কার্যকলাপে একটুও বাধা সৃষ্টি করত, তখন সেই শিশুটিকে তারা এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখত না। অপরাধ গোপন করতে শিশুদের মাথার পিছনে ভারী কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত করা হতো, উঁচু স্থান থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, কিংবা কোলাপুরের সেই লোমহর্ষক ঘটনা যেখানে মন্দির চত্বরে ধরা পড়ার ভয় এক শিশুকে সজোরে আছাড় মারা হয়েছিল বিদ্যুতের খুঁটিতে। সমাজ বা মানুষ স্বাভাবিকভাবেই একজন গরিব মাকে কোলে দুধের শিশু নিয়ে দেখলে সহানুভূতি প্রকাশ করেই থাকে। অঞ্জনাবাই ও তার কন্যারা এই সরলতাকে তাদের অপরাধের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছিল। জনবহুল মন্দির, বাসস্ট্যান্ড বা বাজারে পকেটমারি থেকে শুরু করে বড় বড় অপরাধ সবকিছুর আড়ালে ব্যবহার করা হতো একটি অবুঝ শিশুকে। আপনারা দেখছেন বঙ্গদর্পণ, সাথে রয়েছি আমি দীপ। তাহলে চলুন এই ভয়ঙ্কর অপরাধ চক্রের অতল গভীরে প্রবেশ করে উন্মোচন করা যাক সেই সমস্ত নৃশংস সত্য। অঞ্জনাবাইয়ের জন্ম ও বেড়ে ওঠা মহারাষ্ট্রের নাসিক শহরের এক অত্যন্ত প্রান্তিক ও দরিদ্র পরিবারে, যেখানে দুবেলা পেট ভরে ভাত জোগাড় করাই ছিল নিত্যদিনের সংগ্রাম। সেখানে নৈতিকতা বা আদর্শের পাঠ নেওয়ার বিলাসিতা তার তখন ছিল না। শৈশব থেকেই চারপাশের চরম অভাব তাকে শিখিয়েছিল যে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র জ্বালানি হলো টাকা। কোনো উপায় না পেয়ে অঞ্জনাবাই অল্প বয়সেই বেছে নেয় অপরাধের পথ। শুরুটা হয়েছিল পেটের টানে ছোটোখাটো চুরির মধ্যে দিয়ে, কিন্তু এই পথই যে তার সম্পূর্ণ জীবনকে এক পৈশাচিক রূপ দিতে চলেছে তা সে নিজেও কল্পনা করতে পারেনি। জীবনের তাগিদে একসময় অঞ্জনাবাই নাসিক ছেড়ে পাড়ি জমায় মহারাষ্ট্রের অন্যতম প্রধান শহর পুনেতে। সেইখানে এক বাস ড্রাইভারের সাথে তার পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের মাধ্যমেই জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান রেণুকা। তবে অঞ্জনাবাইয়ের জীবনে সুখ চিরস্থায়ী হয়নি। কিছুদিন যেতে না যেতেই তার সঙ্গী তাকে সম্পূর্ণ একা ফেলে চলে যায়। সন্তান কোলে নিয়ে অথই জলে পড়ে অঞ্জনাবাই। অভাবের তাড়নায় সে স্বাভাবিক কোনো কাজের সন্ধান না করে আরও গভীরে অপরাধের অন্ধকারে ডুবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অত্যন্ত ঠান্ডা মাথার এক অপরাধী মনস্তত্ত্ব নিয়ে অঞ্জনাবাই আবিষ্কার করে এক ভয়ঙ্কর কৌশল। সে বুঝতে পেরেছিল প্রাপ্তবয়স্ক কেউ যদি একা চুরি করে সাধারণ মানুষের সন্দেহ হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু কোলে যদি একটা দুধের শিশু থাকে তবে সমাজের সহানুভূতি সহজেই আদায় করা যায় এবং কাউকে বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগও দেওয়া যায় না। এই উদ্দেশ্যেই সে তার নিষ্পাপ নবজাতক কন্যা রেণুকাকে অপরাধের হাতিয়ার বানায়। পুনের বিভিন্ন জনবহুল স্থান, বাসস্ট্যান্ড ও বাজারে সে কোলে শিশুটিকে নিয়ে পকেটমারি শুরু করে। লোকজন মনে করত এক অসহায় গরিব মা সন্তানকে নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছে, অথচ সেই আহার্য সংগ্রহের আড়ালেই চলত নিপুণ চুরির কারবার। এই শিশুকেন্দ্রিক অপরাধের কৌশলেই পরবর্তীতে অঞ্জনাবাই এবং তার পরিবারকে এক ভয়ঙ্কর অপরাধ চক্রে পরিণত করার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। প্রথম স্বামীর চলে যাওয়ার পর এবং নবজাতক রেণুকাকে নিয়ে অপরাধের পথ বেছে নেওয়ার কিছুদিন পর অঞ্জনাবাইয়ের জীবনে আসে মোহন গাভিত নামের এক ব্যক্তি, যিনি পেশায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত সৈনিক। এই সম্পর্কের হাত ধরেই জন্ম নেয় অঞ্জনাবাইয়ের দ্বিতীয় কন্যা সন্তান সীমা গাভিত। প্রাথমিকভাবে মনে হচ্ছিল এই সম্পর্ক হয়তো অঞ্জনাবাইয়ের জীবনে কিছুটা স্থায়িত্ব আনতে পারে, কিন্তু অঞ্জনাবাইয়ের জন্মগত অপরাধ প্রবণতা এবং তার কুখ্যাত জীবনযাত্রার বিষয়টি মোহন গাভিতের কাছে স্পষ্ট হয়ে উঠতেই দূরত্ব বাড়তে শুরু করে। একসময় মোহন
অঞ্জনাবাই ও তার সন্তানদের সম্পূর্ণভাবে ত্যাগ করে চলে যায়। মোহনের এই প্রস্থান অঞ্জনাবাইকে আরও বেশি বেপরোয়া করে তোলে। স্বামীর পরিত্যাগ এবং চরম আর্থিক অনিশ্চয়তা অঞ্জনাবাইকে পুরোপুরি অপরাধের অন্ধকারে ঠেলে দেয়। সে একা ছিল না, তার সাথে এবার যুক্ত হয়েছে দুই কন্যা, রেণুকা এবং ছোট্ট সীমা। অঞ্জনাবাই তার বড় মেয়ে রেণুকাকে ছোট থেকেই চুরির কলাকৌশল ও পকেটমারির পেশাগত পাঠ দিতে শুরু করে। দিন যত গড়াতে থাকে, পুনে ও আশেপাশের এলাকায় তাদের অপরাধের জাল তত প্রসারিত হতে থাকে। ছোটখাটো পকেটমারি থেকে শুরু করে জনবহুল বাজার ও মন্দিরে হাত সাফাই করার নিখুঁত দক্ষতা অর্জন করে ফেলে রেণুকা ও সীমা। অঞ্জনাবাইয়ের নির্দেশেই তারা বড় হয়ে উঠতে থাকে এক নির্মম অপরাধী চক্রের সদস্য হিসেবে। এরপর 1990 সাল, পুনের একটা প্রাচীন ও জনবহুল মন্দিরে চুরি করতে গিয়ে বড় রকমের বিপদে পড়ে যায় রেণুকা। হাতে নাতে ধরা পড়ার উপক্রম হলে চারপাশের লোকজন তাকে ঘিরে ফেলে এবং চোর হিসেবে শনাক্ত করার চেষ্টাও করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অঞ্জনাবাই ও রেণুকা তাদের সেই পুরনো অথচ নিখুঁত মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। রেণুকা নিজের কোলে থাকা একটি শিশুকে সামনে নিয়ে এসে কান্নাকাটি শুরু করে এবং সাধারণ মানুষের মন জয় করার করুণ সুরের আশ্রয় নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে অঞ্জনাবাই ও রেণুকা তাদের সেই পুরনো অথচ নিখুঁত মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। রেণুকা নিজের কোলে থাকা একটি শিশুকে সামনে নিয়ে এসে কান্নাকাটি শুরু করে এবং সাধারণ মানুষের মন জয় করতে করুণ সুরের আশ্রয় নেয়। সে নিজেকে এক চরম অসহায় ও নির্দোষ মা হিসেবে উপস্থাপন করে, যার কোলে দুধের শিশু রয়েছে। সাধারণ মানুষ এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায় এবং রেণুকার উপর সহানুভূতিশীল হয়ে তাকে ছেড়েও দেয়। এই ঘটনা তাদের মনে এক স্থায়ী বার্তা দিয়ে যায় যে সমাজে শিশুদের উপস্থিতি বা কোনো শিশুকে ব্যবহার করে যদি কোনো অপরাধ করা হয় তবে অনায়াসেই পার পাওয়া সম্ভব। মন্দিরের ওই ঘটনার পর অঞ্জনাবাই ও তার কন্যাদের অপরাধের ধরন সম্পূর্ণ বদলে যায়। শুধু পকেটমারি বা ছোটোখাটো চুরি করে তাদের আর লোভ মিটছিলই না। তারা বুঝতে পেরেছিল মানুষের সহানুভূতি পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো এই শিশু, আর সেই শিশুটিকে যদি স্থায়ীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তবে অপরাধের পরিধি বহু গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই মানসিকতা থেকেই তারা সাধারণ চুরির থেকে সরে এসে সরাসরি শিশুদের অপহরণের এক ভয়ঙ্কর ও জঘন্য খেলায় জড়িয়ে পড়ে। তাদের অপরাধের এই নতুন মোড় পরবর্তীতে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এক ত্রাসের রাজ্য কায়েম করতে চলেছে, যার নৃশংসতার মাত্রা ছিল কল্পনারও বাইরে। 1990 থেকে 1996 সাল, এই 6টি বছর মহারাষ্ট্রের অপরাধের ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায়। এই সময়ের মধ্যে পুনে, থানে, কল্যাণ, নাসিক এবং কোলাপুরের মতো বিভিন্ন শহর ও জনবহুল এলাকা থেকে প্রায় 40টি শিশু হয় অপহৃত হয়েছিল নতুবা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। অঞ্জনাবাই, রেণুকা এবং সীমা, এই 3 নারী মিলে গড়ে তুলেছিল এক ত্রাসের সাম্রাজ্য, যেখানে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে একের পর এক নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হচ্ছিল। এই অপরাধ চক্রের অন্যতম সুপরিকল্পিত কৌশল ছিল শিকার নির্বাচনে চরম সাবধানতা অবলম্বন করা। তারা মূলত অত্যন্ত গরিব ও প্রান্তিক পরিবারের শিশুদের টার্গেট করত। এর পেছনে তাদের একটি কুটিল হিসাব কাজ করত। গরিব বাবা মায়ের পক্ষে পুলিশের কাছে যাওয়া, নিখোঁজ ডায়েরি করা বা আইনি লড়াইয়ের জন্য প্রয়োজনীয় দৌড়ঝাঁপ করা সম্ভব হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই উঠত না। সমাজের নিচুতলার এই মানুষগুলোর কণ্ঠস্বর সহজেই মূল স্রোতে পৌঁছাতো না। আর এই প্রশাসনিক ও সামাজিক দুর্বলতার সুযোগটিকেই কাজে লাগিয়ে অঞ্জনাবাই ও তার দল নির্বিঘ্নে তাদের অপরাধ চালিয়ে যেত। তাদের উদ্দেশ্য কেবল অপহরণ বা চুরি করাতে সীমাবদ্ধ ছিল না,
অনেক সময় চুরি করার সময় বা পালিয়ে যাওয়ার মুহূর্তে কোনো শিশু যদি ভয় পেয়ে কেঁদে উঠত কিংবা তাদের কার্যকলাপে সামান্যতম বাধা সৃষ্টি করত, তবে সেই শিশুটিকে তারা নির্মমভাবে হত্যা করত। এই খুনগুলোর নিষ্ঠুরতা ছিল কল্পনাতীত। অপরাধ গোপন করার জন্য তারা প্রায়ই শিশুদের মাথার পিছনে ভারী কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত হানত অথবা উঁচু কোনো স্থান থেকে নিচে ফেলে দিত। কান্নার আওয়াজ বা সামান্য অসুবিধা দূর করতে একটি শিশুর প্রাণ কেড়ে নেওয়া তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছিল। এই পৈশাচিকতার চরম রূপ দেখা যায় কোলাপুরের একটি ঘটনায়। সেখানে এক গরিব ভিক্ষুকের সন্তানকে অপহরণ করার পর তারা বুঝতে পারে যে মন্দির চত্বর বা আশেপাশের লোকজন তাদের গতিবিধি সন্দেহ করতে শুরু করেছে। ধরা পড়ার চরম ভয় এবং দ্রুত পালিয়ে যাওয়ার তাড়নায় তারা এক মুহূর্ত দ্বিধা করেনি। জনবহুল এলাকার কাছেই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে আছড়ে তারা সেই নিষ্পাপ শিশুটিকে হত্যা করে। এই ধরনের নৃশংসতা প্রমাণ করে যে তাদের মনে মানবিকতার লেশমাত্র অবশিষ্ট ছিল না, যা পরবর্তীতে গোটা মহারাষ্ট্র জুড়ে এক চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। দীর্ঘ 6 বছর ধরে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করার পর অবশেষে তাদের অপরাধের দুর্গকে ভেঙে ফেলার সময় ঘনিয়ে আসে। 1996 সালে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা, যা অঞ্জনাবাই ও তার কন্যাদের গোপন অন্ধকার জগৎকে চিরতরে জনসমক্ষে এনে দাঁড় করায়। অঞ্জনাবাইয়ের সাবেক স্বামী মোহন গাভিতের দ্বিতীয় পরিবারের 9 বছর বয়সী কন্যা ক্রান্তিকে অপহরণ করা হয়েছিল। এই নির্মম অপহরণ এবং পরবর্তীতে ক্রান্তির হত্যাকাণ্ডই এই পুরো চক্রের পর্দাফাশ করার মূল অনুঘটক হয়ে দাঁড়ায়। মোহনের বর্তমান স্ত্রী প্রতিভা এই ঘটনার পর পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে, যার ভিত্তিতে পুলিশ অতি গুরুত্বের সাথে ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত শুরু হওয়ার পর থেকেই পুলিশ এই ভয়ঙ্কর নারী চক্রের নাগাল পাওয়ার চেষ্টা চালাতে থাকে। অবশেষে আসে সেই নির্ধারিত দিন, 19শে নভেম্বর 1996। সেই দিন অঞ্জনাবাই, রেণুকা এবং সীমা এই 3 অপরাধী অত্যন্ত সুকৌশলে মোহনের বাড়ির আশেপাশেই ঘুরছিল এবং আরেকটি শিশুকে অপহরণের চূড়ান্ত চেষ্টা চালাচ্ছিল। কিন্তু এবার আর ভাগ্য তাদের সহায় হয়নি। পুলিশ আগে থেকেই ওত পেতেছিল এবং হাতে নাতে তাদের আটকও করে ফেলে। তাদের গ্রেফতারের পরেই একের পর এক বেরিয়ে আসতে থাকে তাদের পৈশাচিক নৃশংসতার রোমহর্ষক সব তথ্য, যা শুনে স্তম্ভিত হয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সাধারণ মানুষ। এই অপরাধ চক্রের পিছনে শুধু 3 নারী ছিল না, বরং তাদের সহযোগীরাও ছিল। রেণুকার স্বামী কিরণ শিন্ডে শুরুতে বিভিন্নভাবে তাদের অপরাধমূলক কার্যক্রমে ছায়ার মতন মিশেছিল, কিন্তু যখন অপরাধের পাহাড় এতটাই উঁচুতে গিয়ে ঠেকে যে তা থেকে পালানোর আর কোনো পথ খোলা ছিল না, তখন মামলার মোড় একেবারে ঘুরে যায়। বিচার প্রক্রিয়ার বা তদন্তের শেষ মুহূর্তে কিরণ শিন্ডে অপরাধের পথ থেকে সরে দাঁড়ায় এবং পুলিশের পক্ষে রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেয়। সে আদালতের সামনে অঞ্জনাবাই, রেণুকা ও সীমার সমস্ত অপরাধমূলক পরিকল্পনা, অপহরণের ব্লুপ্রিন্ট থেকে শুরু করে একে একে ঘটিয়ে যাওয়া নৃশংস খুনের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয়। তার এই সাক্ষ্যই এই চাঞ্চল্যকর মামলার সবচেয়ে বড় আইনি হাতিয়ার হয়ে দাঁড়ায়। 1996 সালের নভেম্বরে পুলিশের জালে ধরা পড়ার পর এই কুখ্যাত অপরাধ চক্রের মূল হোতা অঞ্জনাবাইয়ের আইনি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার সম্পূর্ণ রায় দেখার সৌভাগ্য তার হয়নি। গ্রেপ্তারের মাত্র 2 বছরের মাথায় বিচার প্রক্রিয়া চলাকালীন জেলের ভেতরে রহস্যজনক বা স্বাভাবিক কারণে অঞ্জনাবাইয়ের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে তার পৈশাচিক জীবনের একটি শোচনীয় পরিসমাপ্তি ঘটে। তবে সে যে ধ্বংসলীলা এবং অপরাধের বীজ বুনে গিয়েছিল, তার ভার বইতে হয় তার 2 কন্যাকে।
অঞ্জনাবাইয়ের মৃত্যুর পর রেণুকা ও সীমার বিরুদ্ধে তদন্ত ও বিচার কার্য চলতে থাকে। পুলিশি তদন্তে ও রাজসাক্ষী কিরণ সিন্ডের সাক্ষ্য তাদের বিরুদ্ধে একে একে 10টি অপহরণ ও 10টি খুনের অভিযোগ সামনে আনে। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে শেষ পর্যন্ত 6টি সুনির্দিষ্ট খুনের ঘটনার জন্য তাদের বিরুদ্ধে বিচার সীমাবদ্ধ রাখা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2006 সালে নিম্ন আদালত এই দুই বোনকে তাদের রোমহর্ষক ও নৃশংস অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করে। ভারতের অপরাধের ইতিহাসে নারীদের ফাঁসির আদেশের ক্ষেত্রে এই রায়টি ছিল অত্যন্ত বিরল ও যুগান্তকারী। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রেণুকা ও সীমা উচ্চ আদালতে আপিলও করে, যার ফলে শুরু হয় দীর্ঘ এক আইনি লড়াই। দীর্ঘ বছর ধরে চলা এই চূড়ান্ত মামলার রায় আসে 18ই জানুয়ারি 2022 সালে। বম্বে হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। এই রায়ে নিহত শিশুগুলোর ভুক্তভোগী পরিবারগুলো বিন্দুমাত্র সন্তুষ্ট হতে পারেননি। তারা তাদের নিষ্পাপ সন্তানদের চিরতরে হারানোর বেদনায় পুড়ছিল এবং এই পৈশাচিক অপরাধের জন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি বহাল রাখার দাবিও জানিয়েছিল। তবে বর্তমানে রেণুকা এবং সীমা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। 90-এর দশকে মহারাষ্ট্রে শিশুদের নিখোঁজ হওয়া, অপহরণ এবং সামান্য কারণে তাদের নির্মমভাবে হত্যা করার যে ত্রাসের রাজত্ব এই পরিবারটি গড়ে তুলেছিল, তা আজও ভারতীয় অপরাধের জগতে অন্যতম এক অন্ধকার দিক। নিষ্ঠুর এবং কলঙ্কিত অধ্যায় হিসেবে সেই ঘটনাটিকে স্মরণও করা হয়ে থাকে। এতগুলো নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়ার পর বম্বে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড কি এই অপরাধের জন্য যথেষ্ট ছিল, নাকি তাদের আরও কঠোর অর্থাৎ ফাঁসি দেওয়া উচিত ছিল? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বঙ্গদর্পণ। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব আরও একটি বাস্তব ঘটনা, যেখানে সত্য কল্পনার চেয়েও ভয়ঙ্কর।